কল্পনা করুন আপনি একজন পুলিশ অফিসার একটি খুনের কেস তদন্ত করতে গিয়ে ক্রাইম সিনে এমন কিছু প্রমাণ পেলেন যা সরাসরি আপনার স্ত্রীর দিকেই আঙুল তুলছে। এখন আপনি কি করবেন? আইন মেনে নিজের স্ত্রীকে গ্রেফতার করবেন নাকি সব প্রমাণ মুছে ফেলে তাকে বাঁচানোর চেষ্টা করবেন? আজ আমরা কথা বলছি কোরিয়ান থ্রিলার মুভি সিক্রেট নিয়ে, যেখানে একটি খুন, এক ডজন মিথ্যে আর এক রহস্য লুকিয়ে আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মুভির শেষটা আপনাকে চমকে দেবে। মুভির শুরুতে একজন লোককে মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়। লোকটির ট্রিটমেন্ট শুরু করা হয়। লোকটির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারই ওয়ালেট থেকে সিমনের ছবি আর অ্যাড্রেস পাওয়া গেছে, আর এই জন্য সিমনকে হসপিটালে ডাকা হয়। সিমন একজন পুলিশ ডিটেকটিভ। অন্যদিকে যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে সে একজন প্রফেশনাল কিলার। তার পরিচয় খুঁজে পাওয়ার পরে সিমন তাকে জিজ্ঞেস করে তার পকেটে সিমনের ছবি আর অ্যাড্রেস কেন। সেই খুনি বলে কেউ সিমনকে খুন করার জন্য তাকে কন্ট্যাক্ট দিয়েছিল। কথাটা শোনার পরে সিমন অবাক হয়ে যায়। যদিও সে একজন পুলিশ ডিটেকটিভ, তার অনেক শত্রু থাকতেই পারে, কিন্তু একজন কন্ট্যাক্ট কিলারকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য। কথাটা শুনে একটু অবাকই হয় সিমন। কিন্তু কে তাকে এই কন্ট্যাক্টটা দিল সেটা যখনই সিমন তাকে জিজ্ঞেস করতে যাবে ঠিক ওই মুহূর্তে দেখা যায় তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ডক্টর আর নার্স সেখানে আসতে আসতেই সেই লোকটা কোমাতে চলে যায়, যার ফলে এই রহস্যটা রহস্যই থেকে গেল যে কে সিমনকে খুন করার জন্য এই খুনিকে কন্ট্যাক্ট দিয়েছিল। এমনিতেই সিমনের জীবনে সমস্যা অনেক, তার মধ্যে নতুন আরও একটা রহস্য, আরও একটা সমস্যা। সিমনের স্ত্রী জিওনার সাথে তার সম্পর্ক ভালো নয়। তার কারণ হলো কয়েক বছর আগে তাদের মেয়ে সুজিন মারা গেছে। আসলে একদিন সিমন সুজিনকে নার্সারি থেকে পিক আপ করে নিয়ে আসছিল, কিন্তু গাড়ি চালানোর সময় সে ফোনে কথা বলছিল, যার ফলে ড্রাইভিং থেকে তার মনোযোগ সরে যায়, আর এই ফাঁকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তাতেই গাড়িটা উল্টে পাল্টে যায়। তারপরও সুজিন বেঁচে ছিল, কিন্তু তৎক্ষণাৎ আরও একটা গাড়ি এসে তাদের গাড়িটাকে হিট করে, যার ফলে অন দ্য স্পট সুজিন মারা যায়। আর এটার জন্য সিমন নিজেকেই দায়ী করে, আর জিওনাও সেটাই করে। আর এই জন্য সেই থেকে জিওনা এখন পর্যন্ত সিমনের সাথে কখনো কথা বলে না। যদিও তারা একই ছাদের নিচে একই ফ্ল্যাটে থাকে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, আর জিওনা তাকে ঘৃণা করে। এদিকে সিমন সব ঘৃণা উপেক্ষা সহ্য করার পরেও সে জিওনাকে এখনো অনেক বেশি ভালোবাসে, আর সে সবসময় তার পাশে থাকার চেষ্টা করে। সিমনের জীবনের দ্বিতীয় সমস্যাটা হলো তার বন্ধু পার্ক। তারা একসময় খুব ভালো বন্ধু ছিল, দুজনেই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, কিন্তু একটা ঘটনার জন্য সেই পার্কই তার জীবনের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আসলে সিমন এবং পার্ক দুজনে মিলে একটা কেসে কাজ করছিল। পুলিশ যখন সেই কেসের ক্রিমিনালকে ধরে ফেলে সেই লোকটা পুলিশের কাছে সারেন্ডার করেছিল, কিন্তু তারপরও পার্ক তাকে গুলি করে মেরে ফেলেছে। আসলে এই ক্রিমিনাল দুইজন মেয়েকে রেপ করে মেরে ফেলেছে, যার মধ্যে একজন মেয়ে ছিল এই পার্কের গার্লফ্রেন্ড। আর পার্ক তাই নিজেকে আর ধরে রাখতে পারেনি, তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। আর এই জন্য যখন সে চার্জশিট দাখিল করে তখন সে সত্যিটাই লিখে দেয় যে পার্ক নিজের পার্সোনাল প্রবলেমের কারণে ক্রিমিনালকে গুলি করে মেরে ফেলেছে। আর এর শাস্তি হিসেবে পার্ককে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়, আর সেই থেকে তারা একে অপরের শত্রু হয়ে গেছে। 2 বছর পরে সাসপেনশন থেকে আবারও পার্ক ফিরে এসেছে। পার্কের জীবনের এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সিমনের ক্ষতি করা, তার প্রতিশোধ নেওয়া। আর এই জন্য সে বিভিন্নভাবে চেষ্টা করছিল সিমনকে আঘাত করা, তাকে অপমান অপদস্থ করা, আর তার বদলা নেয়া। এদিকে জিওনা এক সন্ধ্যায় রেডি হয়ে বাইরে চলে যায়, কিন্তু রাতের বেলা যখন সে বাড়ি ফিরে দেখা যায় তার সাদা কাপড়ে রক্ত লেগে রয়েছে, তার কানের দুল মিসিং। সে একেবারে ডিস্টার্ব। বোঝাই যাচ্ছিল জিওনার সাথে কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা সিমন জিজ্ঞেস করলেও জিওনা তাকে কিছুই বলে না, চুপচাপ নিজের ঘরে যেয়ে দরজা লাগিয়ে দেয়। সিমন টেনশনে পড়ে যায়। ঠিক ওই সময়টাতে তার কল আসে যে একজন গুন্ডা তার নিজের আড্ডাখানাতেই মারা গেছে। সিমন সেখানে চলে যায়। যে মারা গেছে তার নাম চই, আর তার পিঠে চাকু দিয়ে বারবার আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে। সেখানে পার্ক আগে থেকে এসেছিল। সিমন ক্রাইম সিনটা ভালো করে দেখে। সে দেখতে পায় সেখানে একটা মদের গ্লাস ছিল, আর সেখানে পার্পল কালারের লিপস্টিকও লাগানো ছিল, ঠিক একই কালারের শেড যেটা তার স্ত্রী জিওনা ব্যবহার করে। আর এরপরেই সেখানে একটি লেডিস কোটের বাটনও দেখতে পায়, আর একটু খোঁজাখুঁজি করতেই সেখানে আলমারির পাশেই সে একটি কানের দুল দেখতে পায়। ঠিক একই রকম দুল আজকে জিওনা পরে বের হয়েছে, আর বাসায় ফেরার পরে তার এক কানের দুল ছিল না। আর এই সব কিছু মিলিয়ে সিমন বুঝতে পারে জিওনাই এই চইকে খুন করেছে, আর এই জন্যই তার শরীরে
কাপড়ে রক্তের দাগ লেগেছিল। সাথে সাথে সে ঠিক করে নেয় জিওনাকে সে বাঁচাবে, খুনের দায়ে তাকে জেলে যেতে দেবে না। আর এই জন্য সে প্রমাণ মেটাতে শুরু করে যাতে করে জিওনাকে পুলিশ কোনোভাবেই এই কেসের সাথে কানেক্টেড করতে না পারে। প্রথমে সে কানের দুলটা সবার আড়ালে নিজের পকেটের মধ্যে ভরে নেয়, আর এরপরেই কোটের বাটনটাও। এরপরে সে ভাবতে থাকে সেই গ্লাসের মধ্যে লিপস্টিকের যে দাগ রয়েছে সেটার কি করবে। ঠিক তখনই তার পার্কের কথা মনে পড়ে, আর ইচ্ছে করেই সেখানে পার্কের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। আর সেই ঝগড়া হাতাহাতিতে রূপান্তর হয়, আর একটা সময় দুজনের হাতাহাতিতেই সেই কাঁচের গ্লাস সেখানে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। সিমন একটু নিশ্চিন্ত হয়, কারণ প্রমাণগুলো সে লোপাট করতে পেরেছিল। কিন্তু এক বিপদ না যেতেই আরও এক নতুন বিপদ এসে হাজির হয়, কারণ পুলিশ সেখানে একজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পেয়েছে। সেই ছেলেটির নাম লি। লি পুলিশকে জানায় তারা একটি মেয়েকে জয়ের মার্ডারের আগে তার কাছে আসতে দেখেছে, অর্থাৎ তার সাথে দেখা করতে আসতে দেখেছে। আর এই জন্য সিমন লিয়ের কাছে আসে গোপনে, তার সাথে কথা বলার চেষ্টা করে এবং সে যে মহিলাকে দেখেছে তার গঠন বর্ণনা করতে বলে। লি সেই মহিলার পোশাক, গঠন সবকিছুই বর্ণনা করে, আর এতে বোঝা যায় সেটা ছিল জিওনা। সিমন তখন লিয়ের হাত দেখে আর বুঝতে পারে লি ড্রাগ অ্যাডিক্টেড, আর এই বিষয়টা নিয়ে সে লিকে ভয় দেখায় আর বলে একজন মাদকাসক্ত ব্যক্তির বয়ান পুলিশ কখনোই নেবে না, আর এই জন্য সে যেন এখন চলে যায়। আর এই কেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভবিষ্যতে তার আরও কিছু যদি মনে পড়ে সে যেন তাকে পার্সোনালি কল করে জানায়, আর এই জন্য সিমন তাকে তার ভিজিটিং কার্ড দিয়ে দেয়। কিন্তু যখনই সে মানিব্যাগটা খোলে তখনই সেখানে জিওনার ফটো দেখতে পায় লি, আর বুঝতে পেরে যায় জিওনা হচ্ছে সিমনের স্ত্রী, আর জিওনাকে বাঁচানোর জন্যই সিমন চেষ্টা করছে, আর এই জন্য তাকে এখান থেকে তাড়াহুড়ো করে বের করে দিচ্ছে। লি আর কিছুই বলে না, সেখান থেকে চলে আসে। সিমন কাজ শেষ করে বাসায় চলে আসে, আর বাসায় এসেই জিওনার ড্রয়ারে তার কানের দুলটা রেখে দেয়, আর জিওনাকে বলে সন্ত্রাসী চুই মারা গেছে, আর সেই ক্রাইম সিনে জিওনার কানের দুল পাওয়া গেছে। আসল ঘটনা কি, সত্যিটা কি, সেটা যদি সে তাকে বলে তাহলে তার জন্য ভালো হবে। জিওনা এতে রেগে যায় আর বলে সে কিছুই বলবে না, আর সে যদি তাকে একজন পুলিশ অফিসার হিসেবে ইন্টারোগেশন করে তাহলে সে তার উকিলকে ডাকতে বাধ্য হবে, আর যদি এই কথাটা সে একজন হাজব্যান্ডের অধিকার নিয়ে তাকে জিজ্ঞেস করে তাহলে সেই অধিকারটা আগেই হারিয়ে ফেলেছে। সিমন অনেক কষ্ট পায়, কিন্তু তারপরও তার কিছুই করার ছিল না, সেখান থেকে চলে আসে। পরের দিন জানা যায় জয়কে চাকু দিয়ে 3 বার আঘাত করে মেরে ফেলা হয়েছে। সেখানে পুলিশ চিফ ফ্রেডি বলে যাকে মারা হয়েছে অর্থাৎ সেই চই গ্যাংস্টার জ্যাকের ছোট ভাই, আর এই জন্য পুলিশের কাছে এই কেসটা আরো বেশি প্রেশার হয়ে যাবে। অন্যদিকে সবথেকে বড় প্রেশার তো ছিল সিমনের, কারণ এটা শোনার পরে বুঝতে পারে জিওনাকে এই কেস থেকে বের করা বা তাকে এই কেস থেকে বাইরে রাখাটা অনেক কষ্টের হবে। সিমন চলে আসে চোয়ের শেষক্রিয়াতে, আর সেখানে চোয়ের বড় ভাই জ্যাককে সে প্রমিস করে চোয়ের হত্যাকারীকে সে অবশ্যই অ্যারেস্ট করবে। জ্যাক বলে তার দরকার হবে না, কারণ তার আগেই সে সেই খুনিকে খুঁজে বের করবে আর কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর এতে অনেক বেশি ভয় পেয়ে যায় সিমন। এখন সে কি করবে? জিওনাকে কার হাত থেকে বাঁচাবে? পুলিশের হাত থেকে নাকি এই ভয়ঙ্কর গ্যাংস্টার জ্যাকের হাত থেকে? এইদিকে চোয়ের মার্ডার কেসে বনি নামের একজন লোককে অ্যারেস্ট করা হয়, কারণ এই বনি চোয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সেটা সময় মতো ফেরত দিতে না পারায় চই বারবার তাকে উঠিয়ে নিয়ে আসছিল এবং টর্চার করছিল, যার ফলে চইকে খুন করার জন্য বনির কাছে ক্লিয়ার একটা মোটিভ ছিল। কিন্তু বনিকে যখন সিমন জিজ্ঞাসাবাদ করে বনি বলে হ্যাঁ এটা সত্যি, চইয়ের কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল আর এর জন্য চই তাকে বারবার টর্চার করছিল, কিন্তু তারপরও সে চইকে খুন করেনি। তার মধ্যে এত সাহস নেই যে একজন গ্যাংস্টারের ছোট ভাইকে সে খুন করবে। তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ আজকে তার বয়স্ক মায়ের বার্থডে, আর সে তার মায়ের জন্য কেক নিয়ে যাবে। কিন্তু পুলিশ তাকে ছাড়ে না, আর সিমন ঠিক করে নেয় চইয়ের মার্ডার কেসে সে বনিকেই ফাঁসিয়ে দেবে। সিমন পুলিশ চিফ ফ্রেডিকে বলে সে নিশ্চিত বনি খুন করেছে চইকে, কারণ তার কাছে ক্লিয়ার মোটিভ ছিল। এছাড়া গতকাল রাতে সে কোথায় ছিল সেটারও ঠিকঠাক প্রমাণ দিতে পারছে না। এই সব কিছু থেকেই প্রমাণ হয় বনি তাকে খুন করেছে, কিন্তু পার্ক বলে তার কাছে মনে হচ্ছে না, কারণ বনি যদি সেটা করতোই তাহলে অনেক আগে করে ফেলতো, এতদিন ওয়েট করতো না, কারণ সে খোঁজ নিয়ে জানতে পেরেছে চই তাকে অনেক আগে থেকেই টর্চার করত। পার্ক বলে বনির এত সাহস নেই যে একজন গ্যাংস্টারের ছোট ভাইকে শুধুমাত্র তাকে টর্চার করার জন্য সে খুন করে ফেলবে। ঠিক ওই সময়টাতে পুলিশের কাছে খবর আসে সেখানকার সিসিটিভি ফুটেজ তারা উদ্ধার করতে পেরেছে। এতে পুলিশের মুখে হাসি ফুটে, কিন্তু সিমনের কপালে টেনশনের ভাঁজ পড়ে যায়, কারণ সিমন ভাবছিল অবশ্যই সেই সিসিটিভি ফুটেজে জিওনার ফেস দেখা যাবে, আর এতে করেই জিওনা ধরা পড়ে যাবে। অন্যদিকে পার্ক
সিমনের চেহারায় এই নার্ভাসনেসটা খেয়াল করে। তার সন্দেহ হতে থাকে যে কেন সে এরকম ব্যবহার করছে। অন্যদিকে সিমন জানতো যে বনি তাকে খুন করেনি, তারপরে মিথ্যাভাবে এই কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, আর এই জন্যই তার ভেতরে অপরাধ বোধ কাজ করে। আর সেই অপরাধ বোধ থেকেই সে বনির মায়ের বাড়ির সামনে তার বার্থডে উপলক্ষে একটা কেক রেখে আসে। সিমন এরপরে আবারও জিওনার কাছে চলে আসে আর বলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, সব প্রমাণ তার বিরুদ্ধে। সে যেন বলে দেয় সেদিন কি হয়েছিল আর কেন সে চইকে খুন করেছিল, না হলে সে তাকে বাঁচাতে পারবে না। কিন্তু এত কিছু শোনার পরেও জিওনা চুপ থাকে আর কিছুক্ষণ পরে বলে তাকে এইসব কথা বলার সে প্রয়োজন মনে করছে না, আর এখন থেকে এই ফ্ল্যাট ছেড়ে সে চলে যাবে। জিওনা তার ব্যাগপত্র গুছিয়ে চলে যায় তার মায়ের বাড়িতে। এদিকে জ্যাক জানতে পেরে যায় সিমন চুইর মার্ডার কেসে বনিকে অ্যারেস্ট করেছে, আর এই জন্য সে সিমনের সাথে দেখা করতে আসে। পুলিশ স্টেশনে আসার পরে জ্যাক সিমনকে বলে এই খুনটা বনি করতেই পারে না, আর এটা সে তাকে প্র্যাকটিক্যালি পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দেয়। জ্যাক বলে চইকে যে মেরেছে সে খুবই আনাড়ি এবং নতুন, মানে প্রথম কাউকে খুন করেছে এমনই লোক, কারণ প্রথম আঘাতটা করা হয়েছে চইয়ের পিঠে, আর যেটা একেবারেই গভীর নয়। দ্বিতীয় আঘাতটা করা হয়েছে তার পেটের ডান দিকে, যেটা শুধুমাত্র একজন আনাড়ি লোকই করতে পারে, যার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই এবং সে ভয়ে এইসব কিছু করেছে। আর তৃতীয় খুনটা করেছে চই যখন আঘাতে মাটিতে পড়ে গেছে তখন তার ঘাড়ে, আর সেটাও একেবারেই উল্টোপাল্টা জায়গায়। যদি বনি এই খুনটা করত তাহলে অবশ্যই প্রথমে সে পেছন থেকে ঘাড়ে আঘাত করত, নয়তোবা গলায়, আর সেটাও পুরোপুরি জোর দিয়ে। চইকে এমন একজন খুন করেছে যে জীবনে প্রথমবার চাকুকে এইভাবে ব্যবহার করলো। তাই উল্টোপাল্টা ইনভেস্টিগেশন না করে ঠিকঠাক খুনিকে খুঁজে বের করো। এরপরে পার্ক সিমনের সাথে আলাদাভাবে কথা বলে এবং সরাসরি তাকে জিজ্ঞেস করে প্রমাণ মিটিয়ে দেবার জন্য সে তার সাথে ঝগড়া করে সেদিন গ্লাসটা ভেঙে ফেলেছিল, তাই তো? খুনি যে একজন মেয়ে সে সেটা বুঝতে পেরেছে, আর এই মেয়েটা কি সিমনের কোনো পরিচিত কেউ? কিন্তু সিমন কিছুই বলে না। পার্ক বলে তুমি যতই চুপ করে থাকো আমি কিন্তু খুনিকে খুঁজে বের করবই। কালকে পুলিশ মিটিংয়ে যখন সিসিটিভি ফুটেজটা সবার সামনে দেখা হবে তখনই সবাই বুঝে যাবে যে আসল খুনিকে। সিমন তারপরে কোনো কথা বলে না, যদিও সিমনের মনে এই ভয়টা অনেক বেশি কাজ করছিল। সিসিটিভিতে যদি জিওনাকে দেখা যায় তাহলে পুলিশের আর বুঝতে বাকি থাকবে না যে জিওনাকে চুই মার্ডার করেছে। এখন সে কি করবে? কিন্তু পরের দিন যখন পুলিশ মিটিংয়ে সেই সিসিটিভি ফুটেজটা দেখা হয় পার্ক অবাক হয়ে যায়। সেখানে একজন মহিলা হাঁটছিল, কিন্তু যখনই সেই মহিলার মুখ ক্লিয়ারলি দেখা যাবে ফুটেজে, ঠিক ওই সময়টা থেকে সিসিটিভি ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছিল। আর এতে যেন সিমন হাঁপ ছেড়ে বাঁচে। অন্তত এই যাত্রায় সে জিওনাকে বাঁচাতে পেরেছে। কিন্তু সিসিটিভি ফুটেজটা গায়েব কে করলো? কারণ এটা সিমন করেনি। এদিকে সিমনকে দেখা যায় জিওনাকে অ্যাডভেঞ্চার ল্যান্ডে নিয়ে আসে, যেখানে মাঝে মধ্যে সে তার মেয়েকে নিয়ে আসতো। আসলে এখানে আসার পরে দুজনের মনটাই একটু ভালো হয়ে গিয়েছিল। এরপরে সিমন জিওনাকে বলে যে চলো আমরা এখান থেকে আমেরিকাতে চলে যাই, এইসব কিছু ছেড়ে, না হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। জিওনা বলে এখান থেকে চলে গেলে কি আমাদের অতীতের দুর্বিষহ স্মৃতিগুলো আমরা ভুলে যেতে পারবো? কখনোই না। তাহলে এই দেশ ছেড়ে চলে যেয়ে কি লাভ? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। আমাকে বাঁচানোর জন্য তোমাকে এত ভাবতে হবে না। জিওনা সেখান থেকে রেগে চলে আসে। অন্যদিকে আবারও হতাশ হয়ে বসে পড়ে সিমন। ঠিক তখনই একজন জোকার সেখানে চলে আসে, আর কিছুক্ষণ পরেই সিমনকে একটা চকলেট দেয়। কিন্তু সিমন তখনও জিওনার কথাই ভাবছিল। একটু পরেই তার মোবাইলে একটি এমএমএস আসে, আর সেই এমএমএসটা দেখতে হতবাক হয়ে যায় সিমন, কারণ সেখানে সেই সিসিটিভি ফুটেজের কাটা অংশটুকু ছিল, যেখানে জিওনাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। একটু পরেই একটা নাম্বার থেকে কল আসে। সেই অপরিচিত নাম্বারের কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ তাকে বলে এই সিসিটিভি ফুটেজটা যদি আমি চোয়ের ভাই জ্যাককে পাঠিয়ে দেই তাহলে কি হবে? ভয় পেয়ে যায় সিমন, কিন্তু তাকে কিছু বলার আগেই সে ফোনটা কেটে দেয়। পুলিশ স্টেশনে আসার পরে সে শুনতে পায় যে তারা একটা কাটা ফুটেজ পেয়েছে, আর সেই ফুটেজটা প্লে করছে। এটা দেখে সিমনের বুকটা আবার ধরফর করে ওঠে, কিন্তু দেখা যায় সেখানে জিওনাকে দেখা গেলেও জিওনার মুখটা কেউ ব্লার করে দিয়েছিল। সিমন বুঝতে পারে যে তাকে এমএমএস পাঠিয়েছিল সেই এই কাজটা করেছিল। ফ্রেডি তখন একজন পুলিশ অফিসারকে বলে এই ভিডিওর ভেতর থেকে মেয়েটির মুখ ক্লিয়ার করার জন্য। অন্যদিকে দেখা যায় বনির বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না তাই তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে দেখা যায় সিমনের টিমে একজন লোক ছিল যে জ্যাকের হয়ে কাজ করত। সে জ্যাককে জানায় চইকে যখন খুন করা হয় তার কিছুক্ষণ আগে চইয়ের সাথে একজন মহিলা দেখা করতে
করতে এসেছিল। এছাড়া এই খুনের একটা আই উইটনেসও রয়েছে, কিন্তু সিমন সেই আই উইটনেসটাকে গুরুত্ব দিচ্ছে না। জ্যাক তার লোকদের বলে সিমনের ব্যাপারে খোঁজ নেবার জন্য, আর এরপরেই জ্যাকের লোকেরা সিমনের ব্যাপারে খোঁজ নেয় এবং জ্যাককে জানায় সিমনের স্ত্রী জিওনা কয়েকদিন পরেই আমেরিকাতে চলে যাচ্ছে। আর এটা শুনে জ্যাকের একটু সন্দেহ হয়, আর এই জন্য আইডেন্টিফিকেশনের জন্য সেই আইউইটনেস লিকে তারা খুঁজে বের করে। আর জ্যাক লিকে নিয়ে সেই কনসার্টে চলে আসে যেখানে পারফরমেন্স করছিল জিওনা, কিন্তু জিওনা তাদের আগে থেকে আড়াল থেকে দেখে ফেলে, আর এই জন্য জিওনা সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু জ্যাক তার লোকেরা জিওনার পিছু করে। একটা সময় লিফটের ভেতরে জিওনা দেখা পেয়ে যায় সিমনের, কারণ সিমন সেখানে খবর পেয়ে চলে এসেছিল, যার ফলে সিমন আর জ্যাকের সামনাসামনি হয়ে যায়। জ্যাক লিকে সাথে সাথে জিজ্ঞেস করে সেদিন জয়ের সাথে যে মহিলা দেখা করতে এসেছিল সেটা জিওনা কিনা, কিন্তু লি জিওনাকে দেখার পরেও বলে না, জিওনা সেই মহিলা না, জয়ের সাথে দেখা করতে এসেছিল অন্য কেউ, যার ফলে জ্যাক জিওনাকে তার সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে দেয়। জ্যাক এবং তার লোকেরা সেখান থেকে চলে যায়। এদিকে সিমন হাঁপ ছেড়ে বাঁচে, জিওনাও। লি তখন বলে শুধুমাত্র সিমনকে বাঁচানোর জন্যই সে এত ক্লিয়ার করে একটা মিথ্যে কথা বলল। সিমন অবাক হয়ে যায় যে কেন সে তাকে বাঁচানোর জন্য মিথ্যে বলল। লি সেখান থেকে চলে যায়। সিমন জিওনাকে নিয়ে অন্য এক জায়গায় আসে এবং তাকে সেই সিসিটিভি ফুটেজটা দেখায় যেটা জোকার তাকে পাঠিয়েছিল, আর বলে এখানে সরাসরি দেখা যাচ্ছে তুমি চোয়ের কাছে গিয়েছিলে। চোয়ের সাথে তোমার কি সম্পর্ক ছিল, কেন সেখানে গিয়েছিলে, আর চোয়ের মার্ডারের সাথেই বা তোমার কি সম্পর্ক, তুমি কি তাকে খুন করেছো, আমাকে সব খুলে বলো, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু জিওনা বলে আমি সেখানে কেন গিয়েছিলাম সেটা যদি আমি তোমাকে বলি তাহলে তোমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে, তাই এই কথাটা তোমার না জানাই ভালো। ঠিক ওই সময়টাতে সেই জোকার আবারও তাকে কল করে। সিমন তখন সেই জোকারকে সরাসরি বলে সেই ভিডিও লুকিয়ে রাখার জন্য সে কি চায়। সেই জোকার বলে কালকে তাকে পাবলিক প্লেসে $300,000 নিয়ে আসতে হবে, আর এরপরে সেই টাকাটা কোথায় রাখবে সে তখন তাকে জানাবে। ফোনটা রাখার পরেই দেখা যায় জিওনা সেখানে চলে আসে, আর তাদের ওয়েডিং রিংটা সিমনকে ফেরত দিয়ে সে সেখান থেকে চলে আসে। সে জিওনাকে খুব করে পেছন থেকে থামাতে চাইছিল, ডাকতে চাইছিল, আর বলতে চাইছিল যেন সে তাকে ছেড়ে না চলে যায়, কিন্তু কোনোভাবেই সে সেটা করতে পারছিল না, কারণ সেই অধিকারটা সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। জিওনা তাকে দুঃখ দিয়েছে, কিন্তু তারপরও সেই দুঃখ ভুলে জিওনাকে বাঁচানোর জন্য সে আবারও একজন লোককে কল করে, আর সেই লোকের সাহায্যে জিওনার আমেরিকা যাওয়ার নকল পাসপোর্ট তৈরি করে ফেলে। এদিকে সে বুঝতে পেরেছিল যদি সেই ভিডিও থেকে জিওনার মুখটা পরিষ্কার করে ফেলে সেই এডিটর, তাহলে অবশ্যই জিওনা ধরা পড়ে যাবে, আর এই জন্য সেই অফিসারের রুমে চলে যায়, আর সেখানে গল্প করার নামে কফি ফেলে দিয়ে সেই এডিটরকে ব্যস্ত করে রাখে। আর যখনই সেই ওয়াশরুমে চলে যায় নিজেকে ফ্রেশ করার জন্য, ঠিক ওই সময়টাতে সেখান থেকে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা সে নষ্ট করে দেয়, আর সেই এডিটর ভাবে কফি পড়ে যাওয়ার কারণে ভিডিওটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আর এতে সে একেবারেই হতাশ হয়। এদিকে দেখা যায় সিমনের টিমে যে অফিসার জ্যাকের হয়ে কাজ করত সে জ্যাককে জানায় সিমনের জন্যই সেই ভিডিওটা নষ্ট হয়ে গেছে, যেখান থেকে জানা যেত যে চোয়ের সাথে দেখা করতে আসা সেই মহিলাকে, আর সেই পুলিশ অফিসার আর কেউ নয় সেই ভিডিও এডিটরই। এতে জ্যাক প্রচন্ড রেগে যায়, তাকেই টর্চার করতে থাকে। এছাড়া জ্যাক আবারও সিমনের উপরে সন্দেহ করতে থাকে, তার স্ত্রী জিওনার উপরে সন্দেহ করতে থাকে। এদিকে লি দেখা করে সিমনের সাথে, আর সেই দিন জ্যাকের সামনে সে মিথ্যে বলেছিল তার স্ত্রী জিওনাকে সে বাঁচিয়েছিল, আর এই জন্য সে তার কাছ থেকে টাকা দাবি করে। জ্যাক বাধ্য হয়ে তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসে, কারণ ব্যাগ ভর্তি সে টাকা নিয়ে এসেছিল সেই জোকারের জন্য, যে তাকে পাবলিক প্লেসে একটা নির্দিষ্ট জায়গায় আসতে বলেছিল। সেখানে আসার পরে আশেপাশে সে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে এই পেছন থেকে সিমনের মাথায় কেউ আঘাত করে বসে। সিমন প্রচন্ড আহত হয়ে যায়, চোখে ঝাপসা দেখতে শুরু করে। তখনই দেখা যায় সে অপরিচিত লোক টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আহত অবস্থাতে সিমন তার পিছু করতে শুরু করে। ওই সময়টাতে তার সামনে চলে আসে বনি, আর তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, কারণ সে তার উপরে প্রচন্ড রেগেছিল। শুধু শুধু বিনা কারণে তাকে চোয়ের খুনের কেসে সে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, সে তাকে মেরে ফেলতে চেয়েছিল, আর এই জন্য বনি সেখানে তাকে গুলি করতে চাইছিল। কিন্তু যখনই বনি জানতে পারে তার অনুপস্থিতিতে তার মাকে সেই বার্থডে কেকটা সিমনই দিয়ে এসেছে,
তখন তার দয়া হয় আর তখন তার ইচ্ছে হয় যে সিমনকে সে সাহায্য করবে। আর এই জন্য বনি সেখানে সিমনকে একটা ইনফরমেশন দেয়, বলে কোনো না কোনোভাবে আগে থেকে চুইয়ের মার্ডারের সাথে সেও যুক্ত। কথাটার মানে বুঝতে পারে না সিমন। ঠিক ওই সময়টাতে জোকার তাকে আবারও কল করে। সে সিমনের উপরে প্রচন্ড রেগেছিল, কারণ সেই ব্যাগের ভেতরে $300,000 পরিবর্তে শুধুমাত্র $30,000 ছিল। জোকার বলে সে তাকে ঠকিয়েছে, আর এইবার যদি সে জ্যাকের কাছে চলে যায় আর সেই ভিডিওটা দেখিয়ে দেয় তাহলে তার কি হবে। সিমন তাকে সময় দিতে বলে, বাকি টাকাটাও সে দিয়ে দেবে। এদিকে পার্ক একেবারে নিশ্চিত ছিল জয়ের সাথে যে দেখা করতে গিয়েছে সেটা আর কেউ নয়, সিমনের স্ত্রী জিওনাই। আর এই জন্য পার্ক দেখা করতে আসে জিওনার সাথে আর বলে সেই জয়কে খুন করেছে, নয়তোবা কে খুন করেছে সেটা জিওনা জানে। আর সিমনও এই বিষয়টা জানে, আর এই জন্য সিমন ইচ্ছে করে জিওনাকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু পার্ক থাকতে সেটা হতে দেবে না। আজ নয়তোবা কাল সে জিওনাকে অ্যারেস্ট করেই ফেলবে। কিন্তু জিওনা তারপরেও একটা কথাও মুখ দিয়ে উচ্চারণ করে না। পার্ক সেখান থেকে অবশেষে চলে আসে আর রেগে সে জ্যাকের সাথে হাত মেলায়, যাতে সিমনকে সে অপমান অপদস্থ করতে পারে এবং তার বদলা নিতে পারে। এদিকে সিমনকে দেখা যায় তার সেই পরিচিত লোকের সাথে দেখা করে, যেখান থেকে জিওনার জন্য আমেরিকার নকল পাসপোর্ট সে বানিয়ে নেয়। সিমন সেখান থেকে চলে আসে। দেখা যায় যে লোকটাকে দিয়ে পাসপোর্ট তৈরি করা হয়েছে সেই লোকটাও জ্যাকের হয়ে কাজ করে। আর জ্যাককে সে কল করে বলে দেয় যে জিওনার নকল পাসপোর্ট তৈরি করা হয়েছে আমেরিকাতে চলে যাবার জন্য। এদিকে সিমন চলে আসে জিওনার বাড়িতে তার সাথে দেখা করার জন্য, কিন্তু জিওনা মানা করে দেয় সে তার সাথে দেখা করবে না। আর এই জন্য সিমন বাধ্য হয়ে জিওনার মায়ের কাছে সেই পাসপোর্টটা দিয়ে সে চলে যায়। জিওনা আর সিমন দুজনেই দুজনের বাড়িতে তাদের ছোট্ট মেয়ের ভিডিওগুলো দেখে, যেখানে তাদের পরিবারটা ছিল খুব সুখী হাসি খুশির। কিন্তু কোনো এক অজানা ঝড়ে তাদের পরিবারের উপরে নজর লেগে যায়, পরিবারটা ধ্বংস হয়ে যায়। আর এখন তারা দুইজনে দুই প্রান্তের বাসিন্দা। এদিকে ফ্রেডি একটা নিউজ জানতে পারে, মারা যাবার আগে চুইয়ের অ্যাকাউন্টে জিওনা $30,000 ট্রান্সফার করেছিল। কিন্তু কেন? সিমন এই প্রশ্নের কোনো উত্তরই ফ্রেডিকে দিতে পারে না। সিমন এই ব্যাপারে কিছুই জানতো না। এমনকি খবরটা পাওয়ার পরে সিমন নিজেও অবাক হয়ে যায়। যেহেতু জিওনার এই কেসের সাথে কোনো সম্পর্ক ছিল, তাই ফ্রেডি সিমনকে এই কেস থেকে সরিয়ে দেয়। তাই এই কেসটা এখন পার্ক একাই ইনভেস্টিগেশন করবে। পার্ক তখন সিমনকে বলে যে $30,000টা জিওনা চুইয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছিল সেই টাকাটাই চুই বনির অ্যাকাউন্টে পাঠিয়েছিল। কিন্তু কেন? এরপরেই সিমন দেখা করে পোস্টমর্টম ডক্টরের সাথে। সেই ডক্টর তাকে বলে চুইয়ের প্রাইভেট পার্টে বনির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তার মানে কোনো না কোনোভাবে চুই আর বনির মধ্যে একটা অনৈতিক সম্পর্ক ছিল, হয়তোবা বনি চুইকে খুন করেছে। এই জন্য সিমন চলে যায় বনিকে ধরার জন্য। তাকে খুঁজতে খুঁজতে সে একটা নাইট ক্লাবে পৌঁছে যায়, কিন্তু সেখানে বনিকে ধরার আগেই দেখতে পায় কেউ একজন বনিকে ছুরি মেরে চলে গেছে। বনির অবস্থা ভালো ছিল না, সে বুঝতে পেরেছিল সে আর বাঁচবে না। আর এই জন্য মারা যাবার আগে বনি সিমনকে বলে যায়, তুমি যে রহস্যটা ভেদ করতে চাইছো সেই রহস্যটার চাবি আমার লকারে রয়েছে। আর এই রহস্যটা শুরুই হয়েছে তোমাকে দিয়ে, কারণ সেই রাতে কেউ একজন চুইকে তোমাকে মারার জন্য কন্ট্যাক্ট দিয়েছিল। বনি সেখানেই মারা যায়। সিমন ভাবছিল কে তাকে খুন করার জন্য কন্ট্যাক্ট দিতে পারে। ঠিক ওই সময়টাতে হসপিটাল থেকে কল আসে। হসপিটাল থেকে সিমনকে জানায় জিওনা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল। সাথে সাথে সিমন চলে যায় হসপিটালে আর জিওনাকে দেখে। সে ভাবে সিমন এবার ভাবে চোয়ের মার্ডার কেসে জিওনাকে সে অ্যারেস্ট করবে, কারণ এতেই তার ভালো হবে। এই জন্য সিমন পুলিশকে খবর দেয়। পুলিশের একটা টিম সেখানে চলে আসে। সিমন জানায় চোইকে খুন করেছে তার স্ত্রী জিওনা, যার ফলে জিওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু দেখা যায় রাস্তায় গাড়িটা অন্যদিকে চলে আসে, কারণ সেখানে সেই অফিসার ছিল যে জ্যাকের হয়ে কাজ করত। আর সেই অফিসার জিওনাকে থানায় নিয়ে যাওয়ার পরিবর্তে জ্যাকের কাছে নিয়ে আসে। জ্যাক তার সাথে কথা বলে, আর সেখান থেকে আমরা জানতে পারি জ্যাক আসলে তার ভাইয়ের খুনিকে নয় অন্য কিছু খুঁজে বেড়াচ্ছিল। জ্যাক জিওনাকে বলে চোয়ের মার্ডারের জন্য আমার বিন্দুমাত্র কষ্ট নেই, আমার তো শুধুমাত্র সেই ব্যাগটা দরকার যেটা সেই রাতে চুই আমার কাছ থেকে চুরি করেছিল। জিওনা তখন বলে আমি চুইকে মার্ডার করিনি, আর আমি কোনো ব্যাগের ব্যাপারেও জানি না। এদিকে সিমন চলে আসে বনির লকারের কাছে। সেই লকার খুলতেই সে অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক দামি ড্রাগস রয়েছে যেটার দাম কয়েকশো কোটি টাকারও বেশি। আর তখনই সিমন পুরো বিষয়টা আসলে বুঝতে পারে। সেই ড্রাগস নিয়ে সে কোথাও যাচ্ছিল। তখনই সেই জোকার তাকে কল করে। সিমন তাকে বলে
এখন তাকে আর ভয় দেখিয়ে লাভ নেই, কারণ এখন পুরো বিষয়টা সবাই জানে। জ্যাক আসলে তার ভাইয়ের খুনিকে খুঁজে বেড়াচ্ছিল না, সেই খুন নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে আসলে খুঁজে বেড়াচ্ছিল চোরের চুরি করা সেই কয়েকশো কোটি টাকার ড্রাগস, আর সেই ড্রাগসটাই সে জ্যাককে ফেরত দিতে চাইছে। সেই জোকার তখন বলে সেটা না হয় গেল, কিন্তু জিওনাকে নিয়ে তার কাছে এখনো এমন একটা সিক্রেট রয়েছে যেটা শোনার পরে সিমনের মাথা ঘুরে যাবে। কিন্তু সিমন এখন আর তার কোনো কথা শুনতেই নারাজ, আর এই জন্য সে কোনো কথা না শুনেই ফোনটা কেটে দেয়। এদিকে জ্যাক রেগে গিয়ে জিওনার আঙুল কাটতে যাবে। ঠিক ওই সময়টাতে সিমন কল করে জ্যাককে আর বলে সে যে ব্যাগটা খুঁজে বেড়াচ্ছে এখন সেই ব্যাগটা তার কাছে। এতে জ্যাক রেগে যায় আর তার ব্যাগটা তাকে দিয়ে দিতে বলে। সিমন বলে জিওনাকে তার হাতে তুলে দিলে সেই ব্যাগটা সে তুলে দেবে। অবশেষে জ্যাক সিমনকে একটি ওয়্যার হাউসে আসতে বলে। সে সেখানেই যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝেই সেই আইউইটনেস লি তাকে থামায় এবং তাকে কিছু ফটোগ্রাফ দেখায়, যেখানে দেখা যায় বনি আগে থেকেই নজর রাখছিল সিমনের ওপরে। এছাড়া বনি আর গোগো দুজনেই বন্ধু, আর এই গোগো হচ্ছে সেই ব্যক্তি যে মুভির শুরুতে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছিল। তাই সিমন এর পেছনে থাকা রহস্য জানার জন্য চলে যায় হসপিটালে এবং গোগোর সেই ডক্টরের সাথে কথা বলে। ডক্টর বলে গোগো জীবিত রয়েছে, কিন্তু সে প্যারালাইজড। শুধুমাত্র সে তার চোখের ইশারায় মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে, আর এই জন্য সিমন চলে যায় গোগোর কাছে। এরপরেই সিমন তাকে একটি মহিলার ফটো দেখায়, আর এরপরেই একটি কাগজে লিখে যে এই মহিলাই কি তাকে খুন করার জন্য কন্ট্যাক্ট দিয়েছিল। চোখের পাতা নাড়িয়ে গোগো বলে না এই মহিলা কে আর সিমনের সাথে তার কি সম্পর্ক সেটা একটু পরে জানতে পারবো। আর এরপরেই সিমন জিওনার ফটো তাকে দেখায় আর জিজ্ঞেস করে এই মহিলা কি দিয়েছিল। এবার গোগো চোখের পাতা নাড়িয়ে বলে হ্যাঁ, এই মহিলাই তাকে খুন করার জন্য কন্ট্যাক্ট দিয়েছিল। কথাটা শোনার পরে সিমনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। যাকে সে এত ভালোবাসে তার সেই স্ত্রী তাকে খুন করার জন্য কন্ট্যাক্ট দিয়েছিল চই এবং গোগোকে। যাই হোক, নিজেকে সামনে নিয়ে সিমন লিকে নিয়ে যেতে থাকে সেই ওয়্যার হাউসে। লিকের রাস্তায় নামিয়ে দিয়ে সেই ওয়্যার হাউসে চলে আসে সিমন, আর সেখানে দেখতে পায় জ্যাক তার লোকদের নিয়ে জিওনিকে নিয়ে দাঁড়িয়েছিল। সিমন তার কথা মতো ড্রাগসের সেই ব্যাগটা জ্যাককে দিয়ে দেয় এবং তার পরিবর্তে জিওনাকে নিয়ে গাড়িতে বসে। কিন্তু জ্যাকের লোকেরা তার উপরে হামলা করে বসে, কারণ জ্যাক চাইছিল না এই ড্রাগসের কথাটা বাইরে বের হয়ে আসুক। সিমন সেই গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এত লোকের মাঝে গাড়িটা নিয়ে কোনোভাবেই পালাতে পারে না। আর এরপরে যখন সিমন বুঝতে পারে জ্যাকের লোকদের হাত থেকে কেউ আর তাদের বাঁচাতে পারবে না, তখনই সিমন গাড়ির ভেতরেই জিওনার কাছে তার একটা অপরাধ স্বীকার করে যে তার বান্ধবী রোজির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, অ্যাফেয়ার ছিল। আর এই রোজি হচ্ছে সেই মেয়ে যার ফটো গোগোকে সে হসপিটালে দেখিয়েছিল। সিমন বলে সেই দিন হোটেলে সে রোজির সাথেই ছিল, সময় কাটিয়েছিল, শারীরিক সম্পর্ক করেছিল, সেখানে তারা একসাথে বসে মদও খেয়েছিল। সেই অবস্থাতেই সে সুজিনকে পিক আপ করতে গিয়েছিল, যার ফলে নেশার ঘরেই ড্রাইভিং থেকে তার মনোযোগ সরে যায় আর দুর্ঘটনা ঘটে। সেখানে জিওনাও একটা সিক্রেট বলে। রোজি আর সিমনের অ্যাফেয়ারের ব্যাপারে সে জেনে গিয়েছিল, আর সে বুঝতে পেরেছিল শুধুমাত্র এই ঘটনার জন্যই তারা তাদের মেয়েকে হারিয়েছে। আর সেই ক্ষোভ থেকেই সে সিমনকে খুন করার জন্য চইকে কন্ট্যাক্ট দিয়েছিল। সিমন বলে সে তার ভুল বুঝতে পেরেছে, আসলে আজকের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র সেই দায়ী, আর এই জন্য সে তার জীবন দিয়ে এটার প্রায়শ্চিত্ত করতে চায়। সিমন তখন তার ওয়েডিং রিংটা আবারও জিওনার হাতে তুলে দিয়ে গাড়ি থেকে বাইরে বের হয়ে আসে জ্যাক এবং তার লোকদের সাথে ফাইট করার জন্য। সিমন লড়াই করতে করতে সেখানে প্রচন্ড আহত হয়ে যায়, আর ঠিক ওই সময়টাতে জ্যাকের লোকেরা সিমনকে মেরে ফেলতেই যাবে, তখনই সেখানে চলে আসে পার্ক এবং তার টিম। তারা একে একে জ্যাক এবং তার লোকদের গুলি করতে শুরু করে। জ্যাক যখন সেখান থেকে পালানোর কোনো রাস্তা পাচ্ছিল না, তখনই জিওনাকে সে হোস্টেজ বানিয়ে নেয়। তখনই লি সেখানে লুকিয়ে চলে আসে আর জ্যাকের উপরে লাফ দিয়ে পড়ে, যার ফলে জ্যাকের নিশানা অন্যদিকে চলে যায়। আর এই সুযোগে সিমন তাকে গুলি করে মেরে ফেলে। সিমনকে হসপিটালে অ্যাডমিট করা হয়। অন্যদিকে জিওনা নিজের ভুল বুঝতে পেরেছিল, আর এটাও বুঝতে পেরেছিল সিমনও তার ভুল বুঝতে পেরেছে, আর এই জন্য জিওনা আগে সব অতীত ভুলে গিয়ে আবারও সিমনের সাথে তার জীবন নতুনভাবে শুরু করার জন্য প্ল্যান করে। এরপরে জিওনা সিমনকে জানায় পার্ক তার বিরুদ্ধে ফাইল রিপোর্ট করে দিয়েছে আর বলেছে জ্যাককে সে খুন করেছে তার পার্সোনাল শত্রুতার জন্য। সিমন হাসে
আর বুঝতে পারে পার্ক তার বন্ধু রয়েছে। শুধুমাত্র সে যেভাবে তাকে শাস্তি দিয়েছিল পার্কও ঠিক একই রকম ভাবে তাকে শাস্তি দিতে চেয়েছে। সেখানে লি চলে আসে আর সিমনকে বলে সেও তার সাথে পরবর্তী মিশনে কাজ করতে চায়। সিমন হাসে, এরপরে লিও একটু হাসে আর বলে লি হচ্ছে সেই জোকার যে তাকে এতদিন ব্ল্যাকমেল করে এসেছে। এরপরে লি বলে সেই রাতে আসলে কি হয়েছে। আসলে লি আর বনি তারা দুজনেই বন্ধু ছিল আর তারা আগে থেকে প্ল্যান করছিল চইকে মেরে ফেলার জন্য, তার হাত থেকে বাঁচার জন্য। কিন্তু তারা লাকিলি সেখানে জিওনাকে দেখতে পেয়ে যায় আর বনি জিওনাকে দেখে চিনে ফেলে যে পুলিশ অফিসার সিমনের স্ত্রী হচ্ছে এই জিওনা। আর তারা জানতে পারে জিওনা চইকে কন্ট্যাক্ট দিয়েছে সিমনকে খুন করার জন্য। আর তখনই তারা প্ল্যান পেয়ে যায় চইকে মারার পরে জ্যাকের হাত থেকে কিভাবে বাঁচা যাবে। তারা প্ল্যান করে চইকে মারার পরে সেখানে জিওনাকে তারা ফাঁসিয়ে দেবে, কিন্তু সেটা করার জন্য জিওনার কিছু জিনিসপত্র তাদের লাগবে। আর এই জন্য লি চলে যায় জিওনার পেছনে। অন্যদিকে বনি চলে যায় চইয়ের কাছে এবং তাকে এমনভাবে খুন করে যেটা দেখে মনে হয় যে তাকে কেউ খুন করেছে আনারি, যে এই প্রথমবার ভুলবশত কাউকে খুন করে ফেলেছে। অন্যদিকে লি অনেক কষ্টে জিওনির কিছু জিনিসপত্র জোগাড় করে, যেমন তার স্যুটের সেই বোতাম, কানের দুল, আর সেগুলো তারা ক্রাইম সিনে প্লেস করে দেয়। এছাড়া তারা প্ল্যান করেছিল চইকে মারার পরে সেই ড্রাগসের ব্যাগটা তারা দুজনে শেয়ার করে নেবে। কিন্তু লি জানতে পারে বনি চইকে খুন করার পরে সেই ড্রাগসের ব্যাগটা অন্য কোথাও লুকিয়ে ফেলেছে। লি এখন সিমনকে বলে সেই ড্রাগসের ব্যাগটা এখন আর পুলিশের কাছে নেই, সেটা তার কাছে রয়েছে। যে ব্যাগের জন্য সে এত কষ্ট করেছে অবশেষে সেটা সে হাতে পেয়েছে। তখনই লি সিমনকে বলে এই রহস্যের এখানেই শেষ নয়। জিওনা যদি চইকে খুন না করে থাকে তাহলে জিওনার কাপড়ে রক্তের দাগ কি করে আসলো। এরপরে আর কিছু না বলে লি সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে সিমন সুস্থ হওয়ার পরে জিওনাকে নিয়ে ভ্যাকেশনের জন্য হংকংয়ে চলে যায়। সেখানেও সিমন লিকে দেখতে পায়, সে রেগে যায় আর বলে সে এখানে তাদের ফলো কেন করছে। তখন লি বলে হয়তোবা জিওনা চইকে খুন করেনি, কিন্তু সে খুনি। কথাটা শুনে অবাক হয় সিমন। লি বলে জিওনা কাকে খুন করেছে সেটার পাক্কা প্রমাণ রয়েছে লিয়ের কাছে, আর এর পরিবর্তে সিমনকে অনেক টাকা দিতে হবে। লি তাকে সেখানে একটা কাগজ দিয়ে চলে যায়। লি চলে যাবার পরে সিমন সেই ফটোটা দেখে, আর যেটা ছিল রোজির, অর্থাৎ জিওনা সেদিন রোজিকে খুন করেছিল। আর এরপরেই দেখানো হয় সেই রাতের ঘটনা যেখানে জিওনা গিয়েছিল চইয়ের কাছে, কারণ সে তার কন্ট্যাক্টটা ফিরিয়ে নিতে চাইছিল। জিওনা চইকে বলেছিল সিমনকে সে যেন না মারে, শুধুমাত্র আহত করে, হাত পা ভেঙে দেয়। আর এরপরে সেখান থেকে সে চলে আসে রোজির সাথে দেখা করতে। সে রোজিকে জানায় তার এবং সিমনের অ্যাফেয়ারের ব্যাপারে সে জেনে গিয়েছে। রোজি বলে এটা একদিন না একদিন জানারই কথা। এছাড়া তাদের এই রিলেশনের কথা তাদের মেয়ে সুজিনও জেনে গিয়েছিল। আর ছোট্ট মেয়েটি অনেক টেনশনে থাকতো তার বাবার এই অ্যাফেয়ার নিয়ে। এটা শুনে জিওনা প্রচন্ড রেগে যায় আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে রোজিকে সেখানেই মেরে ফেলে। আড়াল থেকে লি এই সব কিছু দেখে ফেলে এবং সেটার ফটো তুলে নেয়। আর সেখানে যখন ধস্তাধস্তি হয় তখন জিওনার কানের দুল এবং কোর্টের বাটন ছিঁড়ে পড়ে যায়, যেগুলো লি কালেক্ট করে আর চইয়ের মার্ডার স্পটে রেখে আসে। অবশেষে সব রহস্যের ভেদ হয় আর মুভিটাও এখানে শেষ হয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।